এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। আওলাদ, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যেমনটা গতকাল থেকে আমরা কিন্তু এই যে আলোচনা হচ্ছিল এটি নিয়ে আমরা সবশেষ খবরাখবর দিচ্ছি, সকালেও আপনি আমাদের দর্শকদের জানিয়েছেন। সবশেষ আসলে আমরা দেখতে পেলাম যে 21 ঘন্টা আলোচনা হলো, কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটি বলা হলো যে আসলে তারাও কিন্তু আসলে চুক্তির জন্য প্রস্তুত ছিল না, কারণ মূল যে বিষয়গুলো সেগুলো নিয়ে মতপার্থক্য থাকবে। প্রথমে মতপার্থক্য নিরসন হবে, তারপরে হয়তোবা তারা কোনো চুক্তিতে যেতে পারবে। এখন পর্যন্ত সবশেষ কি আছে? ইনান, এই আলোচনা যে শেষ হলো, আলোচনা শেষ হওয়ার পর কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ধীরে ধীরে এর বিস্তারিত তথ্যগুলো আসতে শুরু করেছে কেবল, কারণ হুট করেই কিন্তু আলোচনা শেষ হয়ে যায় এবং এর পরবর্তীতে বিভিন্ন যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে কেন আলোচনা ভেস্তে গেল সে বিষয়ে তাদের দাবি বা বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে। পাল্টার পাশাপাশি ইরানও কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে। এরই মধ্যে ইরানের যে স্পিকার, যিনি এই আলোচনার নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি কিন্তু এই সংলাপ ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তারা বলেছে তাদের যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তগুলো আগে থেকেই বারবার অতীতেও এই ধরনের শর্ত দেওয়া হয়েছিল এবং তাদের অবস্থান খুবই স্পষ্ট। আমার কাছে তথ্য আছে, আমরা একটু দেখে নেব যদি একটু হয়। যেটি হলো যে এই মুহূর্তে যে সর্বশেষ তথ্য সেটি হলো যে চুক্তি ছাড়াই কিন্তু জেডি ভান্স চলে গেছে, আমরা এরই মধ্যে জানতে পেরেছি। আরেকটি বিষয় যে ইরানের যে বিরোধের মূল বিষয়গুলো, বিশেষ করে হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি, এই বিষয়গুলো নিয়েই কিন্তু জটিলতা এবং আলোচনা আটকে আছে এই কয়েকটি বিষয়ের ওপরই। আরেকটি বিষয় যে ইরান কিন্তু এরই মধ্যে একটা ইতিবাচক সাড়া দিয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টে তারা স্পষ্টভাবে বলেছে যে বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে ঐক্যমত্য এসেছে, কিন্তু দুই তিনটি বিষয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে। আশা করি সেগুলো নিয়ে তাদের মধ্যে দুই তিনটি বিষয় ধারণা করা হচ্ছে, মূলত এগুলোই হরমুজ নিয়ন্ত্রণ, তারপরে পারমাণবিক কর্মসূচি, এই বিষয়গুলোই আসলে থাকে। এখন পর্যন্ত এই বিষয়গুলোই, কিন্তু তার মধ্যেও কিছু বিরোধ রয়েছে। অর্থাৎ তাদের যে কৌশলগত যে সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে পরমাণু কর্মসূচি, এই কর্মসূচির ক্ষেত্রে কিন্তু তাদের অবস্থান খুবই স্পষ্ট। তারা বলেছে যে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব, কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বরাবরই সেটি বাধা দিয়ে আসছে। ইনান, আমরা একটু আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন পাকিস্তানের করাচি থেকে, সাউথ এশিয়ার এডিটর ইন চিফ জনাব মাসকাত হাসান। আমি তার সাথে কথা বলে আপনার কাছে আসবো। জনাব মাসকাত হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ একটা ম্যারাথন সংলাপ হলো, এই সংলাপের আসলে সর্বশেষ উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। আসলে এই চুক্তির ভবিষ্যৎ কি, জনাব মাসকাত হাসান? আমরা জানি যে এই যে আলোচনাটা হয়েছে, এখান থেকে কোনো ম্যাজিক সলিউশন বেরিয়ে আসবে এরকম আশা কেউই করেনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ধরুন প্রায় অর্ধ শতক পরে এই চির বিবাদমান আমেরিকা এবং ইরান এর শীর্ষ পর্যায়ের নেতারা বসেছেন একটা মিটিং এ, কিন্তু এইখানে সেই রকম ফলাফল বেরিয়ে আসেনি। আপনারা একটু আগে যেটা আলোচনা করছিলেন যে দুই তিনটি বিষয়ে মতদ্বৈততা রয়ে গেছে। হরমুজ প্রণালী কিন্তু এই আলোচনায় আপনি দেখেন যে একটা খুব সমস্যার জায়গায় হয়ে আছে। আপনারা জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে 21 নটিক্যাল মাইল, কিন্তু ওখানে ইরানের যে রাষ্ট্রীয় টেরিটরি বা সীমান্ত জলসীমা তা রয়েছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। সুতরাং এতদিন ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এই হরমুজ প্রণালী সবাইকে ব্যবহার করতে দিয়েছে, কিন্তু যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপরে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং এর ফলে তার শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হয়েছেন, ফলে এই জায়গায় এসে, এই আলোচনাটায় এসে এই হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরান ছাড় দিতে রাজি হয়নি, এটাই আমরা জানতে পেরেছি। এবং এই কারণে এই আলোচনাটা ধরুন সেই রকম কোনো ফলাফল আনতে পারেনি। আর পারমাণবিক বিষয়টি আপনারা অবশ্যই উল্লেখ করেছেন, এখানে কিন্তু ইসরায়েল আর একটা ফ্যাক্টর হিসেবে রয়ে যাচ্ছে। সেইটা এই আলোচনাতেও লক্ষ্য করা গেছে যে আলোচনাটা যখন হচ্ছে তখন কিন্তু ইসরায়েলের নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে উনি ইরানের উপরে হামলা চালিয়ে যাবেন। সুতরাং এই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র যদি তার যুদ্ধ চালাতে থাকে, তাহলে পারে এখানে শান্তি আসাটা খুব সমস্যাজনক হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র যদি নিজের স্বার্থ দেখে যে এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, তাহলে তার নিজের অর্থনীতি, সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে পারে এটা একটা সমঝোতার জায়গায় আসতে পারত। কিন্তু বিভিন্ন আলাপ আলোচনায় দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে ইসরায়েলের যে অনমনীয় মনোভাব, সেটা যুক্তরাষ্ট্রের যে
এই আলোচনার সময়ও তাদের যে দৃষ্টিভঙ্গি সেখানে প্রতিফলিত হয়েছে। মাসকাত হাসান, সুতরাং, আমি একটু থামাতে চাই আপনাকে, একটু আমি যদি জানতে চাই যে আর মাত্র 10 দিন আছে, যদি আমরা 14 দিনের যুদ্ধবিরতির কথা বলি, এই 10 দিনের মধ্যে যদি আসলে কোনো সমাধান না হয় সেক্ষেত্রে ভবিষ্যৎ কি হতে পারে? এটা তো আমরা সবাই বুঝতে পারি যে যদি এই 10 দিনের এই যে যে বলা হচ্ছে যে সিজফায়ার, এটা যদি 10 দিন পরে আবার দেখা যায় যে এই বিবাদমান পক্ষগুলো যুদ্ধের মধ্যে এসে গেল, তাহলে তো আমরা জানি যে সেটা গোটা পৃথিবীর জন্যই ক্ষতিকর হবে। কিন্তু একটা আশার কথা হচ্ছে যে যেহেতু ইরান তাদের অভিমতগুলো যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে, আবার যুক্তরাষ্ট্র তাদের অভিমতগুলো ইরানের কাছে পাঠিয়েছে, এই দুই পক্ষ এখন তাদের পুনর্বিবেচনার মাধ্যমে যদি একটা বলা যায় যে সভ্যতার নীতিগুলো অনুসরণ করে, তাহলে হয়তো এখানে একটা আশার দিক আছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন যে ইসরায়েলে কিন্তু নেতানিয়াহু বিরোধী অনেক বিক্ষোভ চলছে, মানে নেতানিয়াহু তার দেশের অভ্যন্তরেও একটা চ্যালেঞ্জের সম্মুখীন। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এর মধ্যে বিশ্বের অন্যান্য দেশগুলো কিভাবে এই দুটি দেশের উপরে তাদের প্রভাব সৃষ্টি করে, যাতে আর কোনো যুদ্ধ পরিস্থিতি না হয়। হ্যাঁ, আমরা দেখলাম যে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা হলো এবং এখানে একটা প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো পাকিস্তান। এরপরই আমরা দেখলাম যে সৌদি আরবে পাকিস্তান যুদ্ধবিমান পাঠিয়েছে এবং তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিও রয়েছে। তাহলে এক্ষেত্রে কি আসলে এই যে ফ্রন্ট, এই যুদ্ধের ক্ষেত্রে কি পাকিস্তান আসলে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? পাকিস্তান এখানে আমার মনে হয়েছে যে ফ্যাসিলিটেটর বা নেগোশিয়েটর হিসেবেই তারা কাজ করছে। আর সৌদি আরবের সঙ্গে তাদের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে পাকিস্তানের, সেইটা তারা হয়তো পালন করছে। কিন্তু এখানে পাকিস্তানের ভূমিকা ফ্যাসিলিটেট করা, একটি আলোচনা আয়োজন করা এবং দুই পক্ষকে বসিয়ে দেওয়া। কারণ এই আলোচনাতেও আমরা দেখেছি যে পাকিস্তানের পক্ষ থেকে কেউ কিন্তু উভয় পক্ষের মধ্যে মানে আলোচনার মধ্যে কিছু বলছেন না। কাজে সেই দিক থেকে আমরা মনে করি যে পাকিস্তান হয়তো আবারও এই আলোচনাটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করবে। পাকিস্তানের ভূমিকাটা ফ্যাসিলিটেটর হিসেবে দেখাই ভালো হবে। এই বৈঠকের পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যেন যুদ্ধবিরতি বন্ধ না করা হয়, অর্থাৎ এই যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। পাশাপাশি আলোচনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যেন পারস্পরিক বিশ্বাস তৈরি করা যায় সে বিষয়ে তার একটা মধ্যস্থতা করবে। আসলে কি এই যে আলোচনা অব্যাহত থাকবে? এই আলোচনা অবশ্যই অব্যাহত থাকবে, কেননা আপনি জানেন যে এর মধ্যে কিন্তু শুধু পাকিস্তান না, এর মধ্যে পাকিস্তান, তুরস্ক, মিশর এই দেশগুলো সম্পৃক্ত আছে। এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে এবং তুরস্কের সঙ্গে আমরা বলবো যে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়েরই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কাজেই আর যাতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই জন্য এই শান্তি আলোচনার যারা ফ্যাসিলিটেটর বা নেগোশিয়েটর, তারা তাদের ভূমিকা রাখার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ চেষ্টাই করবেন। সেইটা মনে হচ্ছে, মানে আলাপ আলোচনাটা অব্যাহত থাকবে যাতে যুদ্ধ পরিস্থিতি না আসে নতুন করে। ধন্যবাদ মাসকাত হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনান, আমরা আসলে মাসকাত হাসান যেমনটি বলছিলেন যে পাকিস্তান এই ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে যুদ্ধবিরতির জন্য, স্থায়ী যুদ্ধবিরতির জন্য এই আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে পাকিস্তান, বিশেষ করে মিশর, তুরস্ক, তারা যেভাবে আসলে এই বিষয়টিতে সম্পৃক্ত হয়েছে তারাও কিন্তু আসলে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে হরমুজ প্রণালীর সুরক্ষা এবং নিরাপত্তা, হরমুজ প্রণালীতে যে জাহাজ চলাচল, তেলবাহী ট্যাঙ্কার, সেগুলোর নিরবচ্ছিন্ন চলাচল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় ইনান, সেটা হলো যে এই যুদ্ধের আগে কিন্তু ইরানের উপর এক প্রকার চাপ ছিল পরমাণু কর্মসূচি নিয়ে, কিন্তু যুদ্ধের পর কিন্তু ইরানের উপর কিন্তু নতুনভাবে এই ইস্যুটা আসে হরমুজ প্রণালী। কারণ যুক্তরাষ্ট্র বুঝতে পারছে বা এই যুদ্ধের পরে ইরান দেখিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আলোচনা শেষ হলো, এরপরে কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো কিন্তু অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্পের কী প্রতিক্রিয়া হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে কোনো প্রতিক্রিয়া দেয়নি। আমরা একটু দেখে নেব কিছু তথ্যগুলো আছে, সেই তথ্যের পাশাপাশি এখন পর্যন্ত নীরব রয়েছে ডোনাল্ড ট্রাম্প।
এখনো আনুষ্ঠানিকভাবে খুব বেশি প্রতিক্রিয়া দেখানি, তবে তার আগে আমরা দেখেছি তিনি হুমকি ধামকি দিয়েছেন, তবে তিনি তার জয় কিন্তু দাবি দাবি করেছেন যে যদি চুক্তি হবে, না হলেও সামরিকভাবে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র আরেকটি জয়ী বিষয় হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি নিউজ শেয়ার করেছেন, যে নিউজটি ছিল হলো ইরানকে নৌ অবরোধের মাধ্যমে কোণঠাসা করা হতে পারে। অর্থাৎ আরেকটি বিষয় যে যুক্তরাষ্ট্র ইরান ইতিবাচকভাবে মনোভাব বজায় রাখবে বলে পাকিস্তান বলেছে, আমরা যেটি এর আগেও আলোচনা করলাম। আরেকটি বিষয় যে যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশগুলো রয়েছে তারা কিন্তু বারবারই কিন্তু যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের একটা দাবি জানিয়ে আসছিল, এবং এই বৈঠক শেষেও কিন্তু একই দাবি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ব্রিটেন বা ইউরোপের যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু এই যুদ্ধ চাচ্ছে না, তারা চাচ্ছে সংলাপের মাধ্যমে আলোচনার ভিত্তিতে যেন এই মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত শেষ হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের পক্ষ থেকে আসলে উত্থাপন করা হয়েছে, গত ৪৫ দিনে যে আমরা যদি ৪০ দিন বা ৪৫ দিনের যে যুদ্ধটি ধরি, সেই ৪০ দিনের যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণহানি তো নিশ্চয়ই ব্যাপক হয়েছে, আপনি দেখেছেন ২০০০-এর বেশি, কিন্তু অবকাঠামোগত আর্থিক দিক থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা কিন্তু ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং আলোচনায় কিন্তু এই শর্তটা কিন্তু বেশ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে বিশেষ করে বার্তা সংস্থা রয়টার্স কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যে বিদেশে যে ইরানের যে অর্থ যে আটকে জব্দ করা হয়েছে কাতার সহ বিভিন্ন বিদেশি যে ব্যাংকগুলোতে, সেই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে একটা নিউজ এসেছিল, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে পরে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিন্তু অস্বীকার করেছে। রবিউল ইসলাম, আমরা আশা করি যে এই যে চলমান সংঘাত এটি শান্তিতে রূপ নেবে এবং যে যুদ্ধবিরতি চলছে সেটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নেবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় এতক্ষণ স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম।